MCQ for competitive exam WBSSC NET set subject English আজকের টপিক সনেট লাভিং ইন ট্রুথ written by স্যার ফিলিপ সিডনি। এবার আমরা এমসিকিউ নিয়ে কথা বলবো। এমসিকিউ নম্বর 1, প্রথম হয়তো এইভাবে কোশ্চেন আসতে পারে, স্যার ফিলিপ সিডনি একজন আমেরিকান পোয়েট না ইংলিশ পোয়েট? স্বাভাবিকভাবে আমরা জানি স্যার ফিলিপ সিডনি অ্যান ইংলিশ পোয়েট। নম্বর 2, তার লিটারেরি এজটা কি? নেম অফ হিজ লিটারেরি এজ। তাহলে আমরা জানি তার লিটারেরি এজ, তার নাম হলো দ্য এলিজাবেথান এজ। নম্বর 3, টাইম পিরিয়ড। এখানে আমরা কোনো সন এইভাবে বলছি না, ইয়ার বলতে কিছু বোঝাচ্ছি না। টাইম পিরিয়ড বলতে এই ইয়ার ছাড়াও কিছু কোশ্চেন হয়, যেমন টাইম পিরিয়ড আফটার উইলিয়াম শেক্সপিয়ার। তাহলে টাইম পিরিয়ডটা হলো আফটার উইলিয়াম শেক্সপিয়ার, এলিজাবেথান এজের। পরবর্তী কোশ্চেন হলো, এই যে সনেটটি লাভিং ইন ট্রুথ, তার সোর্সটা কোথায়, কোথা থেকে নেওয়া হয়েছে? তাহলে সনেট সিকোয়েন্স, যার নাম অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা, এই অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলার থেকে নেওয়া হয়েছে এই সনেটটি, যার নাম হলো লাভিং ইন ট্রুথ। পরবর্তী 5 নম্বর কোশ্চেন, যে এই যে লাভিং ইন ট্রুথ সনেটটি, এটি হলো সনেট নম্বর 1 অফ অ্যারিস্টোটল অ্যান্ড স্টেলা। তাহলে অনেক সময় প্রশ্ন আসে যে এটা কত নম্বর সনেট? তাহলে আমরা পেয়ে গেলাম স্যার ফিলিপ সিডনির যে সনেট সিকোয়েন্স, যার নাম অ্যারিস্টোটল অ্যান্ড স্টেলা, তার সনেট নম্বর 1ই হলো এই লাভিং ইন ট্রুথ। পরবর্তী কোশ্চেন নম্বর 6, এই অ্যারিস্টোটল, এটা শব্দটা কেমন, কোথা থেকে নেওয়া হয়েছে? অ্যারিস্টোটল একটি গ্রিক ওয়ার্ড, যার মিনিংটা হলো স্টার লাভার। পরবর্তী কোশ্চেন নাম্বার 7, এখানে যে স্টেলা বোঝানো হয়েছে, এই স্টেলা কথাটার মানে কি? স্টেলা ইজ স্টার। আর এই কবিতার মধ্যে যাকে স্টার হিসাবে কল্পনা করা হয়েছে, প্রেমিকা, বিলাভেট, তার নাম হলো পেনেলোপ, বিলাভেট। তাহলে স্টেলা ইকুয়াল টু স্টার ইকুয়াল টু এই কবিতায়, অর্থাৎ এই সনেটের মধ্যে যার নাম হলো পেনেলোপ, তিনি হলেন আমাদের কবি এই বা সনেটিয়ার স্যার ফিলিপ সিডনির প্রেমিকা, বিলাভেট। তাহলে এভাবে 1 থেকে 30 পর্যন্ত শর্ট কোশ্চেনগুলো থাকবে, এবং এটা আমার যে ডেসক্রিপশন দেওয়া আছে, ভিডিও ডেসক্রিপশন, তার মধ্যে 1 থেকে 30 পর্যন্ত এমসিকিউ দেওয়া থাকবে। বন্ধুরা, তোমাদের যাদের প্রয়োজন রয়েছে, প্রথম এখানে 1 থেকে 7 পর্যন্ত রয়েছে, কিন্তু পরবর্তী যে এমসিকিউটা রয়েছে 30 পর্যন্ত, সেটা কিন্তু তোমরা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তাহলে স্যার ফিলিপ সিডনি অর্থাৎ অ্যারিস্টোটল, তিনি খুব ভালোবাসতেন তার যে বিলাভেট স্টেলা অর্থাৎ পেনেলোপকে। তিনি তার কবিতার মাধ্যমে তার ভালোবাসাকে প্রকাশ করতে চেয়েছেন। কিন্তু কেন এরকম চিন্তা? তিনি যে তার ভালোবাসাকে প্রকাশ করবেন
স্বাভাবিকভাবে প্রেমিকা খুশি হবেন এবং কবি প্রেমিককে আরও আরও বেশি করে ভালোবাসবে, এরকম একটা চিন্তা ভাবনা। এবার আমাদের কবি স্যার ফিলিপ সিডনি তিনি কি করলেন, তিনি তো প্রেমিকার নামে কবিতা লিখবেন, আর সেই কবিতার মাধ্যমেই প্রেমিকাকে বা প্রেমিকার মনকে জয় করবেন। তার জন্য কবি কি শুরু করলেন, অন্য যে লেখক বা কবি, বিশেষ করে কবি, তাদের লেখা থেকে উপযুক্ত পারফেক্ট অ্যাপ্রোপ্রিয়েট শব্দ খুঁজে বেড়াচ্ছেন। অন্যদের লেখা থেকে বা কবিতা থেকে উপযুক্ত শব্দ খুঁজে বেড়াচ্ছেন, আর সেই শব্দগুলো ব্যবহার করে তিনি তার কবিতার মাধ্যমে প্রেমিকার উদ্দেশ্যে লিখবেন, আর তাতে প্রেমিকা খুশি হবেন, এরকম একটা ধারণা ছিল স্যার ফিলিপ সিডনির। তার জন্য তিনি অন্যের কবিতা খোঁজ করতে শুরু করছেন বা পড়ছেন বা বিভিন্ন শব্দ খোঁজ করার প্রয়াস করছেন। উদ্দেশ্যটা হলো প্রেমিকাকে খুশি করবেন লেখার মাধ্যমে। বলাই হয়েছে কবি কিন্তু একটা প্রবলেম হয়ে গেল যে তিনি তার মনের মতন শব্দ খুঁজে পাচ্ছেন না। স্বাভাবিক ব্যাপার, কবির যে ইচ্ছা যে তিনি যেভাবে তার প্রেমিকাকে লিখবেন ঠিক সেই রকম উপযুক্ত শব্দ, তার মনের মতন শব্দ খুঁজে পাচ্ছেন না অন্য কোথাও। এবার কবি রিয়ালাইজ করতে পারলেন যে ক্রিয়েশন বা সৃজনশীলতা ব্যাপারটা হলো ন্যাচারাল বিষয়, প্রকৃতিগত বিষয়, স্বতঃস্ফূর্ত বিষয়। স্টাডি করে বা পড়াশোনা করে বা জ্ঞানার্জন করে এটা ঠিক লেখা যায় না। অন্যের কিছু ধার করে বা পড়াশোনা করে বা জ্ঞানার্জন করে তিনি তার মনের মতন শব্দ খুঁজে পাবেন, এটা যেন একেবারে বিমাতার মতো ব্যবহার হলো, মানে সঠিক কিছু হলো না, ন্যাচারাল কিছু হলো না। যেমন বিমাতা, এখানে উদাহরণ রেখেছেন তিনি যে বিমাতার যেমন অত্যাচার করে শিশুদেরকে, শিশুরা যন্ত্রণাগ্রস্ত হয়, ঠিক ন্যাচারাল কোনো বিষয় নয়। জোর করে এই বিমাতার মতন হয়ে একজন মায়ের আচরণ যেমন করা যায় না, তেমনি শুধু স্টাডি করে পড়াশোনা করে জ্ঞানকে সংগ্রহ করে ন্যাচারাল কিছু করা যায় না। এটা যেন একটা বইমাত্রিক ব্যাপার হয়ে যায়। অর্থাৎ স্টাডি করে পাওয়া যে জ্ঞান, যে বুদ্ধি, যে ট্যালেন্ট, সেই স্টাডি করা বুদ্ধি দিয়ে নিজের ক্রিয়েটিভ কিছু হয় না, নতুনভাবে কিছু সৃষ্টি করা যায় না। এবার কবি প্রেমিক একদম বিরক্তি প্রকাশ করছেন, আর সেটা প্রকাশ পাচ্ছে তিনি কলম কামড়াচ্ছেন, এরকম একটা বিরক্তি তার মধ্যে রয়েছে। আর এই কলম দ্বারা উপযুক্ত কিছু তো আসে না, অর্থাৎ কলম থাকলেই কিছু আসবে তো নয়। মেইনলি সেটা আসে কোথা থেকে, স্বতঃস্ফূর্ত যে উপলব্ধি, স্বতঃস্ফূর্ত যে পাওয়ার, সেই থেকে তো আসে। না হলে কলমের ব্যবসায়ী তো অনেক কিছু লিখতে পারত। যাই হোক, তো প্রেমিকাকে খুশি করবে এমন কিছু পাচ্ছেন না কবি। তিনি বলছেন কলম তো একটা উপকরণ মাত্র, কলম দিয়ে যদি কিছু আসতে হয় তাহলে তো স্বতঃস্ফূর্তভাবে স্বাভাবিকভাবে কবির ইনবর্ন সহজাত কিছু থাকতে হবে, যেটা ন্যাচারাল, তাহলেই তো হবে। তাই কবি প্রেমিক কল্পনা করছেন কি করা যায়। এমন সময় তার কল্পনার মধ্যে আসছে যে কবিতার দেবী মিউজ, গডেস অফ পোয়েট্রি, এই মিউজ তাকে যেন তিরস্কার করছে এবং বলছে ফুল, নির্বোধ, বোকা। এই ফুল হিসাবে আইডেন্টিফাই করছেন কবিকে, এটা কবির মনেই ধারণা।
এবং বলছেন কে, ওই দেবী বলছে, কবিতা দেবী, যে এই যে কবিতা বা শৈল্পিক সৃষ্টি যেটা ক্রিয়েশন, এটা মানুষের নিজস্ব এবং নিজের হৃদয় থেকে স্বাভাবিকভাবে স্বতঃস্ফূর্তভাবে ন্যাচারাল এটা আসে, এটা অনুকরণ করে হয় না। কবিতা এবং ভালোবাসা দুটো যেন এক জিনিস। কবিতা ইকুয়াল টু ভালোবাসা, পোয়েট্রি ইকুয়াল টু লাভ। এই বিষয়টা হৃদয় থেকে স্বতঃস্ফূর্তভাবে প্রকৃতগতভাবে আসে। এই দুটো বিষয় কোনো জ্ঞানলব্ধ বিষয় নয়, পাঠলব্ধ বিষয় নয়, স্টাডি করে এটা পাওয়া যায় না। নতুন করে কিছু যদি ইনভেনশন করতে হয়, সেটা ক্রিয়েটিভ ব্যাপার, নিজের থেকেই নিজের ইচ্ছায় আসে। যাই হোক, আমরা 7 নম্বর কোশ্চেন অবধি পড়েছিলাম। এবার 8 নম্বর এমসিকিউ, যে এই যে লাভিং ইন ট্রুথ, এই লাভিং ইন ট্রুথ এই সনেটটি কি ধরনের সনেট, হোয়াট কাইন্ড অফ সনেট? তাহলে এটা অটোবায়োগ্রাফিক্যাল সনেট। কেমন সনেট? অটোবায়োগ্রাফিক্যাল সনেট। 9 নম্বর এমসিকিউ, আমরা সেখানে পেয়ে যাব যে সিডনি কিভাবে তার প্রেমটাকে প্রকাশ করেছেন। আমরা জানি হাউ ডাজ হি এক্সপ্রেস, কিভাবে সিডনি এক্সপ্রেসেস হিজ লাভ থ্রো পোয়েম, কবিতার মাধ্যমে। কবিতার মাধ্যমে তিনি তার প্রেম, ভালোবাসা প্রকাশ করতে চেয়েছেন তার বিলাভেডের প্রতি। আর তার জন্য সিডনি কি করেছেন? পরবর্তী কোশ্চেন হিসাবে, এমসিকিউ হিসাবে, সিডনি সিক্স অ্যাপ্রোপ্রিয়েট অর রাইট ওয়ার্ডস। কেন? হোয়াই? টু এক্সপ্রেস হিজ লাভ। তার নিজের প্রেমকে প্রকাশ করার জন্য তিনি অন্যের লেখা থেকে খুঁজে বেড়াতেন। কিন্তু কি হলো রেজাল্ট? দ্য রেজাল্ট হলো সিডনি ডাজ নট ফাইন্ড অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য রাইটিংস অফ দ্য আদার্স। অন্যের লেখা থেকে সঠিক কিছু পাওয়া গেল না, অর্থাৎ স্টাডি করে জ্ঞানলব্ধ কিছু, এসব কিছু হলো না, পাওয়া গেল না। রিয়ালাইজেশনটা কি আসলো? হোয়াট রিয়ালাইজেশন? সিডনি রিয়ালাইজেস দ্যাট পোয়েট্রি অ্যান্ড লাভ কাম ফ্রম হার্ট ন্যাচারালি, স্পন্টেনিয়াসলি, স্বতঃস্ফূর্তভাবে আসে। এটা পোয়েট্রিটাও হৃদয় থেকে আসে, লাভটাও হৃদয় থেকেই আসে। এটা সহজাত বিষয়। যাই হোক, 14 নম্বর এমসিকিউ, টাইপ অফ সনেট। কেমন সনেট এটা? টাইপ অফ সনেট, এক কথায় উত্তর পেট্রাকান সনেট। এটা হলো পেট্রাকান সনেট। পরবর্তী নম্বর 15, রাইম স্কিমটা কি এই সনেটের? রাইম স্কিম হলো এবি 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 সিডি সিডি ইই। 16 নম্বর এমসিকিউ, লেটার স্টেলা ম্যারিড, অর্থাৎ স্টেলা কাকে পরবর্তীতে বিয়ে করেছিলেন? তার উত্তরে আমরা পেয়ে যাব লেটার স্টেলা ম্যারিড। স্টেলা এখানে কে? আমাদের যে কবি, তার বিলাভেড, সে বিয়ে করেছিল কাকে? লর্ড রিচকে। লর্ড রিচ, RICH, লর্ড রিচ। পরবর্তী কোশ্চেন এমসিকিউ নম্বর 17, মিউজ। এই মিউজটাকে, হু ইজ মিউজ হেয়ার? স্বাভাবিকভাবে আমরা মিউজ বলতে জেনেছি, প্যারাডাইস লস্টের ইনভোকেশনেও পেয়েছি। মিউজ হলো কবিতার দেবী, আর্টের দেবী, পোয়েট্রির দেবী, কবিতার দেবী মিউজ, অর্থাৎ গডেস অফ পোয়েট্রি। মিউজ হলো গডেস অফ পোয়েট্রি। আর আরও তার পরিচয় রয়েছে ডটার অফ জিউস। ডটার অফ জিউস হলো এই মিউজ। পরবর্তীতে যে রিয়ালাইজেশন এলো, সেটা দিয়েও বিভিন্নভাবে কোশ্চেন তৈরি করা হতে পারে। সেখানে আমরা পেয়ে যাব পোয়েট্রি, এটা নট এ ম্যাটার অফ ইমিটেশন, অনুকরণ করে,
অনুকরণ করে কবিতা হয় না, ঠিক অনুকরণ করে লাভ ভালোবাসা হয় না। 19 নম্বর এমসিকিউ, এখানে কোন শব্দগুলোকে পার্সোনিফাই করা হয়েছে? নম্বর 1 ইনভেনশন, নম্বর 2 স্টাডি। অর্থাৎ ইনভেনশন এবং স্টাডি শব্দকে পার্সোনিফাই করা হয়েছে, প্রাণদান করা হয়েছে। ইনভেনশন হলো ইনবর্ন, আবিষ্কার, সৃষ্টি, এটা হলো ইনবর্ন, সহজাত, স্বাভাবিকভাবে ন্যাচারালি আসে এটা। আর স্টাডিটা হলো আর্নিং, যেটা অর্জন করা যায়, যেটা অর্জন করা যায়। তাহলে ইনভেনশন একটা শব্দ, স্টাডি একটা শব্দ, যাকে পার্সোনিফাই করা হয়েছে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষার জন্য। পরবর্তী 21, ফুল শব্দটা ব্যবহার করেছেন কে? এভাবে কোশ্চেন থাকবে। তাহলে ফুল শব্দটি বোকা, নির্বোধ, এই নির্বোধ বলেছেন কে? সেজ মিউজ টু স্যার ফিলিপ সিডনি আর দ্য পোয়েট। তাহলে ফুল শব্দটা ব্যবহার করেছে কে? এটাও কাল্পনিকভাবে, সেটা করেছেন মিউজ, কবিতার দেবী, গডেস অফ পোয়েট্রি। আর কার জন্য ফুল ব্যবহার করা হয়েছে? এই কবির জন্য, অর্থাৎ ফিলিপ সিডনির জন্য। নেক্সট কোশ্চেন, স্ট্রাগল ব্যাপারটা, এখানে যে স্ট্রাগলের ব্যাপারটা আছে, কার কার সাথে স্ট্রাগল? এখানে স্ট্রাগল বিটুইন ইমিটেশন অ্যান্ড অরিজিনাল অর ন্যাচারাল ব্যাপারটা। স্ট্রাগল রয়েছে একটা, ইমিটেশন, অনুকরণ করে। কবি চেয়েছিলেন অনুকরণ করে অন্যের কবিতা থেকে শব্দ নিয়ে তিনি তার প্রেমিকার জন্য লিখবেন, কিন্তু এই ইমিটেট করা, অনুকরণ করা সম্ভব নয়। তাই বলা হয়েছে এখানে একটা কনফ্লিক্ট রয়েছে, স্ট্রাগল রয়েছে। কি রয়েছে? বিটুইন ইমিটেশন অ্যান্ড ন্যাচারাল অর অরিজিনাল বিষয়ের সাথে। পরবর্তী কোশ্চেন, এখানে একটা লাইন দেওয়া আছে, লুক ইন দ্য হার্ট অ্যান্ড রাইট। লুক ইন দ্য হার্ট, তোমার হৃদয়ের দিকে তাকাও এবং লেখো। কে বলেছিল? হু সেড ইট? মিউজ। কাকে বলেছিল? টু ফিলিপ সিডনিকে বলেছিল। তাহলে ইনভেনশন ব্যাপারটা আমরা পেয়ে গেলাম। এটা হলো ইনভেনশন বলতে এখানে ন্যাচারাল পোয়েটিক এক্সপ্রেশনের কথা বলা হয়েছে। পরবর্তী নম্বর 25, এখানে লাইন রয়েছে অফট টার্নিং আদার্স। এটাও পার্সোনিফিকেশন করা হয়েছে, লাইনটা দিয়ে লেখা থাকবে এটা কি সিমেলি না পার্সোনিফিকেশন না মেটাফোর ইত্যাদি। পার্সোনিফিকেশন। এখানে যে লিভস শব্দটা আছে, LEAVES, 26 নম্বর কোশ্চেন। লিভস শব্দটি, এই লিভস কথাটার মিনিংটা কি? লিভস কথাটার মিনিং হলো পেজেস অফ বুকস, বইয়ের পৃষ্ঠা, তাকে লিভস, পাতা হিসাবে ব্যবহার করা হয়েছে। নম্বর 27, এখানে আছে ট্রেন্ড পেন। এটা কিভাবে ইউজ করা হয়েছে? কম্প্যারিজন। ট্রেন্ড পেন, ট্রেন্ড এমন চাইল্ড যে কথা শোনে না, দুষ্টু চাইল্ড। কলমটা দুষ্টু, অর্থাৎ দুষ্ট কলম দিয়ে কিছু হয় না, বিষয়টা এরকম। অর্থাৎ স্টাডি করে কিছু হয় না, দুষ্টু কলম দিয়ে অরিজিনাল কিছু আসে না। নেক্সট আছে 28, স্টেপ ডেম। স্টেপ ডেম এখানে বলা হয়েছে মাদার, প্রকৃত যে মা, মাদার কেয়ার্স ফর ন্যাচারাল এফেক্ট। মা যিনি, তিনি প্রকৃতিগতভাবে সঠিকভাবেই কেয়ার করেন, অর্থাৎ ইনবর্ন কোয়ালিটির কথা বলা হয়েছে এখানে। স্টেপ ডেম হলো ইনবর্ন কোয়ালিটি, যে কোয়ালিটিটা আমাদের মধ্যে থাকে। কিন্তু পরবর্তী কোশ্চেন নাম্বার 29 ইউজ করা হয়েছে সানবার্ন ব্রেন। এই সানবার্ন ব্রেন, সূর্য একেবারে শুকিয়ে গেছে, অনুর্বর ভূমি, এরকম বিষয়। আসলে সানবার্ন ব্রেন হলো ইনঅ্যাক্টিভ ব্রেন, যে ব্রেন দিয়ে কিছু হয় না, পাঠ করে মুখস্থ করে শিখে এরকম কিছু প্রেম বিষয় কিছু প্রকাশ করা সম্ভব নয়। তাই সানবার্ন ব্রেন হলো ইনঅ্যাক্টিভ ব্রেন। লাস্ট নম্বর 30 নম্বর এমসিকিউতে আমরা দেখব পিটি অ্যান্ড গ্রেস। কার উদ্দেশ্যে কি বলা হয়েছে? পিটি অ্যান্ড গ্রেস, এখানে বিলাভেড, প্রেমিকা, ফিলস পিটি, করুণা হয় তার, অ্যান্ড লাভ সিনসিয়ারলি, তাই বলা হয়েছে, বোঝানো হয়েছে পিটি অ্যান্ড গ্রেস বিষয়ে।
তাহলে বন্ধুরা তোমরা হয়তো ভাববে যে ABCD এরকম অপশন দিয়ে দেওয়া হলো না কেন। বন্ধুরা তোমরা ভুল শব্দ পড়বে না, শুধু সঠিকটা পড়বে, তাহলে উপকৃত হবে এবং একদিন বলবে। তাহলে তোমাদের একটা বিষয় বলছি, তোমরা যারা কম্পিটিটিভ স্টাডি করছো, ভুল অপশন মানে অতিরিক্ত অপশন যেটা ABCD তিনটা বেশি দেওয়া থাকে, সেটা না পড়া ভালো। সঠিক উত্তর আগে দাগ দিয়ে বা চিহ্ন করে নিতে হবে, শুধু সঠিক উত্তর পড়তে হবে। হ্যাঁ, একটি সঠিক উত্তর খুঁজতে গিয়ে তিনটি যদি ভুল শব্দ তুমি পড়ে ফেলো, তাহলে সাইকোলজিক্যাল থিওরি অনুযায়ী ভুল বিষয়টি অল্প সময়ের মধ্যে পরীক্ষায় আমাদের ভুল বিষয়টি পরীক্ষার মধ্যে সঠিক হিসাবে চলে আসতে হয়, মানে আসতে পারে। তাই বলবো তোমরা সবসময় সঠিক প্রশ্ন সঠিক উত্তর এক লাইনে উত্তরগুলো পড়ে নেবে। হ্যাঁ, তাহলে তোমাদের কি হবে, ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। আর যদি ভুল শব্দগুলোকে পড়ে নাও তাহলে সময়ও যাবে, ভুল কথাটাই শুদ্ধ হিসাবে পরীক্ষার সময় আসবে। তাই শুধু প্রশ্ন এবং সঠিক উত্তর স্টাডি করো, লাভবান হবে। তাহলে বন্ধুরা আবার বলছি, তোমাদের প্রথম 5, 6, 7টা কোশ্চেন এখানে MCQ দেওয়া রয়েছে। এবার বাকি যে MCQ সেটা ভিডিওর যে ডেসক্রিপশন রয়েছে, সেই ডেসক্রিপশন খুলে তুমি বাকি MCQকে পড়তে পারবে, লিখতে পারবে, দেখতে পারবে। এই হলো বিষয়। আর পরবর্তীতে একাধিক গল্প, স্টোরি, সনেট, কবিতা যা কিছু আছে তার মধ্য থেকে প্রত্যেকটা থেকে MCQ দেওয়া হবে। যদি তোমাদের পরীক্ষার জন্য একটু হেল্প হয় তাহলে নিজেকে ধন্য মনে করব, তবে অবশ্যই তোমাদের উপকার হবে এই বিশ্বাস রেখেই তোমরা চলো। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করছি তোমাদের চাকরি হোক, জীবন ভবিষ্যৎ ভালো হোক। ধন্যবাদ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।